মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে বিকেলে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার ও আসিয়ানের সদস্যপদ নিয়ে হবে আলোচনা। বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের আশা। উজানের ঢলে রংপুরের তিস্তা তীরবর্তী নিচু এলাকা প্লাবিত। প্রচণ্ড বৃষ্টিতে সুনামগঞ্জের নদী হাওরের পানি বৃদ্ধি। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। বাজেট নিখুঁত নয়, খুঁটিনাটি খতিয়ে দেখছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। আমলাদের দিয়ে চলবে না এনবিআর এর পলিসি বিভাগ। সামরিক ইউনিটের বিতর্কিত নামকরণে দুই মিত্র ইউক্রেন পোল্যান্ডের মাঝে দ্বন্দ্ব। জেলেনস্কির রাষ্ট্রীয় সম্মাননা ফিরিয়ে নিল ওয়ার্সো। দর্শক, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছে পরদিন ২২ জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। ২৩ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে তার বৈঠক হতে পারে। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। দ্বিপাক্ষিক এই সফরে ১৩টি সমঝোতা স্মারক ও ৪টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৬ জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার সিনেটর ডক্টর জুলফিকলি হাসান সহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। সেই বিষয়ে মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। মালয়েশিয়ার সময় রাত ৮টা নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া আসছেন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর এটি তার প্রথমবারের মতো কোনো বিদেশ সফর, এবং এই সফর ঘিরে মালয়েশিয়ায় যারা বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার একেবারেই বন্ধ। সেই শ্রমবাজার যেন উন্মুক্ত হওয়ার এক ধরনের আশা তারা করছেন। সেই সঙ্গে এখানকার কয়েক লাখ, বলা হচ্ছে হিসেব করে ৪ থেকে ৫ লাখ বাঙালি রয়েছেন বা বাংলাদেশি রয়েছেন যারা এখানকার কাজ করেন, কিন্তু তারা অবৈধ, যাদের ভিসা এখন পর্যন্ত নেই। ফলে এই মানুষগুলো যারা অবৈধভাবে এখানকে বসবাস করছেন বা এখানে চাকরি করছেন, তারা যেন তাদের বৈধ হতে পারেন সেরকম একটি ব্যবস্থা এখানকার সরকার সঙ্গে বাংলাদেশ সরকার একসঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে, এবং যেখানে এখানকার অবৈধ বাংলাদেশিরা এখানে কাজ করতে পারবেন আর সেরকম একটি আশাবাদের কথা কিন্তু বলা হচ্ছে। এবং সেই সঙ্গে এখানে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থীরা আছেন যারা এখানে পড়াশোনা করতে আসেন, কিন্তু পড়াশোনা করলে অন্যান্য দেশের তুলনায় এখানে পার্ট টাইম যে চাকরি, সেই চাকরির সুবিধাটা এখানে নেই। এবং প্রধানমন্ত্রীর কাছে তারা আশা করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন এবং এই সংকট যেন দূর হয় সে ধরনের একটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক তারা সই করবেন এবং সেটি যেন চালু করা হয়। সরকারকে শুধুমাত্র মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করলে চলবে না, বরং বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের সঙ্গে আলোচনা বসতে হবে এবং সেখানে কোনো ধরনের সিন্ডিকেট যেন তৈরি না হয়, এবং যারা এখান থেকে মালয়েশিয়া আসেন যে শ্রমিকরা, তাদের যেন কোনোভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, অর্থাৎ অভিবাসন ফি বেশি ব্যবহার করতে না হয়। এই ধরনের উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে বলে এখানকার যারা নেতারা রয়েছেন, বিশেষ করে কমিউনিটি নেতারা রয়েছেন, তারা সেই বিষয়গুলোতে বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। সব মিলিয়ে আজ প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় 2:45 রওনা হবেন। এরপর তিনি মালয়েশিয়া এসে পৌঁছাবেন। এরপর তিনি আজকে এখানকার মানুষের সঙ্গে, এখানকার কমিউনিটির সঙ্গে তিনি শুধু সমাবেশ বক্তব্য দেবেন। আগামীকাল রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সভা রয়েছে, বৈঠক রয়েছে, সেই সবাই সেসব চুক্তির বিষয়ে আলোচনা হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এ ছিল মালয়েশিয়া থেকে সবশেষ।
উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের ৩ উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পাশাপাশি গঙ্গাচড়ায় মহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বিলীন হয়েছে বাঁধের অন্তত 50 মিটার অংশ। গত বছর বাঁধটির প্রায় 100 ফুট নদীতে বিলীন হয়ে যায়। সে সময় জিও ব্যাগ ফেলার দাবি জানায় স্থানীয়রা। তবে উল্টো উজানে বাঁশের পাইলিং করে এলজিইডি। স্থানীয়দের দাবি, ভুল পদক্ষেপের কারণে এবারও পানি বৃদ্ধির সাথে ভাঙন শুরু হয়েছে। এতে সেতু ও রংপুর কাকিনা আঞ্চলিক সড়ক হুমকির মুখে পড়ার শঙ্কায় তারা। ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও জানিয়েছেন এ বিষয়ে পদক্ষেপ নিতে এলজিইডিকে জানানো হয়েছে। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি ঢুকেছে বাড়িঘরেও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে দেশের বিভিন্ন নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। উত্তরের 4 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কাও রয়েছে। বাল যে এই তিস্তা নদীর ভাঙন রক্ষা করতে পারে, এটা একটা কোনো কথা হয়? এটা একটা কোনো যুক্তি? এটা ভাঙি যাচ্ছে, এটার কোনো কেউ দায়ভার নিচ্ছে না। একপোলা গ্রাম আছে, এখানে মানুষজন আমরা আছি। দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ব্রিজ ধ্বংস হয়ে যাবে, এই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা ও খাসিয়ামারা নদীর পানি বেড়ে সুনামগঞ্জ সদর ও দোয়ারা বাজার উপজেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। দোয়ারা বাজারে খাসিয়ামারা নদীর পানি উপচে তলিয়েছে আজবপুর এলাকার গ্রামীণ সড়ক। ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়ে সবজির ক্ষেত। সদর উপজেলায় সুরমা নদীর পানিতে প্লাবিত হয়েছে মঙ্গলকাটা বাজার। পানি ঢুকেছে দোকানপাটেও। এদিকে আনোয়ারপুরে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে ওপর দিয়ে বইছে ঢলের পানি। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই। তবে কোথাও কোথাও নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আমরা সুনামগঞ্জে সরাসরি যুক্ত হতে চাই। সহকর্মী সোহানুর রহমান সোহানের সঙ্গে কথা বলবো। সোহান, পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল এলাকার অবস্থা কেমন দেখছেন? ছোঁয়া, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং হঠাৎ আকস্মিক ঢলে হুট করেই সুনামগঞ্জের যে কটি নদ নদী আছে সে সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং অস্বাভাবিকভাবে সুনামগঞ্জের প্রধান যে নদী আছে সুরমা নদী, সেই সুরমা নদীর পানি 24 ঘন্টায় 79 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং সুরমা নদীর যে শাখা উপশাখা নদীগুলো আছে, যেমন কুশিয়ারা নদী, বৌলাই, রক্তি নদী, এইসব নদীর পানিও দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং দোয়ারা বাজার উপজেলার খাসিয়ামারা যে নদী আছে সেই খাসিয়ামারা নদীতে পাহাড়ি ঢলের চাপ বৃদ্ধি পেয়ে যে সবজি ক্ষেত ছিল, পুকুরের মাছ ছিল, সেই পুকুরের মাছ, সবজি ক্ষেত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তবে আকস্মিক ঢল যেভাবে নষ্ট হয়ে গেছে, তবে আকস্মিক ঢল যেভাবে আসে ঠিক সেভাবেই কিন্তু কমে যায়। আমরা এখন যেখানে আছি এইখানেও আকস্মিক ঢলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই নদী কিন্তু গতকালকেও একদম খালি ছিল। এটি হচ্ছে সুনামগঞ্জের জলুরা চলতি নদীর একটি অংশ। এই নদী আজকে সকাল থেকেই নদীর পানিতে টুইটুম্বুর করছে এবং এই পানি কিন্তু হাওরে যাচ্ছে এবং হাওরে যাওয়ার পর হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে এবং এভাবে যদি অঝোর বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো আরো অবনতি হবে, প্লাবনের অবস্থা, ভোগান্তিও বাড়বে। অনেক ধন্যবাদ সোহান আপনাকে। অন্তর্বর্তী সরকারের টিকাদানের গাফিলতির কারণেই হাম ছড়িয়েছে, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়া হায়দার। ইউরোপ সফর শেষে সকালের সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, গাফিলতির বিষয়টি ভেবে দেখবে সরকার। এ সময় তিনি জানান 3 থেকে 4 বছরের মধ্যে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে 2 জন করে মিডওয়াইফ থাকবে। সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। দেশে কমিউনিটি ক্লিনিকের আদলে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তাদের কাজ হবে ব্লাড প্রেশার মাপা, হেলথ স্ক্রিনিং, প্রাথমিক হেলথ চেক আপ সহ নানা বিষয়। না, গাফিলতি তো আছেই, এটা আমরা তো বলেই দিয়েছি। তো তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি।
23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে কেউ নাশকতা কিংবা ঝুঁকি তৈরির চেষ্টা করলে উল্টো তারাই ঝুঁকিতে পড়বে, এই হুঁশিয়ারি দিয়েছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী সোহেল ও তার 2 সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন র্যাব 2 এর অধিনায়ক নাইমুল হাসান। গেল 16 জুন আদাবরে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে তার দোকান থেকে 3 লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এই ঘটনায় পুলিশ অভিযান চালালে ছিনতাইকারীরা তাদের ওপরও হামলা চালায়। পরে পুলিশের পাল্টা গুলিতে 2 ছিনতাইকারী আহত হয়, গ্রেফতার করা হয় 4 জনকে। এই একই ঘটনায় র্যাব অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী এক্সেল বাবু ও কবজিকাটা আনোয়ার গ্রুপের 6 সদস্যকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ওই গ্রুপের আরেক সক্রিয় সদস্য সোহেল ওরফে মাওরা সোহেল এবং তার 2 সহযোগী সুজন ও রাসেল বিদেশি অস্ত্রসহ ধরা পড়ে র্যাবের কাছে। ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 23 জুনকে কেন্দ্র করে কেউ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে র্যাব। অলরেডি একটা মেসেজ দিয়ে দিয়েছি সব স্টেশনে এবং সবাইকে, বিশেষ করে 23 তারিখ রিলেটেড কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেছে যে তারা যেন কোনো বিশৃঙ্খলা, যদি তারা কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায় আমাদের জন্য, তারা নিজে ঝুঁকির মধ্যে থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। গ্রেফতার সোহেলের বিরুদ্ধে 14টি মামলা রয়েছে। মাওরা সোহেলের সহযোগীদের গ্রেফতারেও অভিযান চলছে। বাংলাদেশ হচ্ছে পোরাস বর্ডার একটা এরিয়া, অনেক বর্ডার থেকে কত কিছু আসে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা থেকে নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট 2028 সালের আগে চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সকালে রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী 16 ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করবেন। এর আগে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শেষ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। We are expecting to start the operation of 3rd terminal of Hazrat Shahjalal International Airport by the end of this year. Upgradation of Cox's Bazar Airport into international one will establish a new gateway for Bangladesh. Government is working on plans to reopen 7 previously unused domestic airports to boost connectivity. এটা পারফেক্ট বাজেট না, নানা দিক খতিয়ে দেখছে সরকার। বাস্তবায়ন নিয়েও চ্যালেঞ্জ আছে। কর জিডিপির অনুপাত ভালো না। সিপিডির বাজেট সংলাপে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, যে কোনো সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম রাজনৈতিক লোকজন দিয়ে পরিচালনা করতে চায়, কিন্তু নতুন সরকার সেই পথে হাঁটেনি। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার। বিকল্প অর্থায়নের জন্য বন্ড নিয়ে ভাবা হচ্ছে। এনবিআর এর পলিসি বিভাগ আমলাদের দিয়ে চলবে না, সেখানে কর বিশেষজ্ঞরা দায়িত্ব পাবেন। আগের সরকার শুধু 50,000 কোটি টাকার বিদ্যুৎ বিল রেখে গেছে, তার উপর মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ব্যয় বেড়েছে। বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, জ্বালানির সংকট নিরসনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি না। শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়। আশুলিয়া, গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এদিকে প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলছে সিপিডি। সংস্থাটির মতে 6.5% জিডিপি প্রবৃদ্ধি এবং 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির সুনির্দিষ্ট রোড ম্যাপ নেই। বিনিয়োগের হার বর্তমানে কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা বেশ কঠিন হতে পারে। যদিও উৎপাদনের দক্ষতা বা ক্যাপিটাল আউটপুট রেশিও কিছুটা উন্নত হয়েছে, তবে বেসরকারি খাতের বিনিয়োগের প্রধান চালিকা শক্তি অর্থাৎ ঋণের প্রবাহ বেশ উদ্বেগজনক। 2026 সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র 4.75%, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। সকালে পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ
দহ মহাসড়কের বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া বাইপাস সড়কে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পরে পাথর সরিয়ে উদ্ধার করা হয় হেলপার রতনের মরদেহ। ধারণা, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনা ঘটেছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় প্রাণ গেছে একজনের। হঠাৎ করে বিবাদে জড়ালো ইউরোপের দুই ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড, ইউক্রেন। কিয়েভের সামরিক ইউনিটের বিতর্কিত নামকরণ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। এমনকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা ফিরিয়ে নিয়েছে পোলিশ সরকার। ক্ষুব্ধ জেলেনস্কি এরই মধ্যে পদকও ফেরত পাঠিয়েছেন। বলেছেন, এই দ্বন্দ্বে কেবল রাশিয়া লাভবান হবে। দুই প্রতিবেশী, দুই ঘনিষ্ঠ মিত্র। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্রদের একটি পোল্যান্ড। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি দেখিয়ে দিল ইতিহাসের কিছু ক্ষত এখনো শুকায়নি। আর এরই জেরে তৈরি হয়েছে দুই দেশের টানাপোড়েন। বিতর্কের সূত্রপাত গত মাসে। ইউক্রেনে একটি সামরিক ইউনিটের নাম দেয়া হয় হিরোজ অব দ্য ইউপিএ, যা ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মির নামে। পোল্যান্ডের অভিযোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউপিএ ভলহিনিয়া অঞ্চলে হাজার হাজার জাতিগত পোলিশকে হত্যা করেছিল। 1943 থেকে 45 সালের মধ্যে সংঘটিত সেই হত্যাযজ্ঞে প্রায় 1 লাখ পোলিশ নিহত হয়। তাই ইউপিএকে গৌরবান্বিত করার সিদ্ধান্ত আঘাত করে পোল্যান্ডের মর্মান্তিক ইতিহাসকে। ইউক্রেনের কাছে অবশ্য ইউপিএ স্বাধীনতার প্রতীক। তাদের দাবি, সংগঠনটি সোভিয়েত বাহিনী, নাৎসি এবং বিদেশি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেছে। ইউক্রেনের আচরণে ক্ষুব্ধ হয়ে ভলোদিমির জেলেনস্কিকে দেয়া পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরোটস্কি। পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার মর্যাদা রক্ষা আমার দায়িত্ব। প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক ইউনিটের নাম হিরোজ অব দ্য ইউপিএ রাখার অনুমোদন দেয় তাকে দেয়া দ্য হোয়াইট ইগল সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। স্পষ্ট করে বলতে চাই, এটি ইউক্রেনের জনগণের বিরুদ্ধে নয়। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধেও ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখব। পোল্যান্ডের দাবি, ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তাহলে নিজের ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলোর মুখোমুখি হতে হবে। পোল্যান্ডের সিদ্ধান্তকে কৌশলগত ভুল আখ্যা দিয়েছে কিয়েভ। দাবি, ওয়ার্সের এই পদক্ষেপে লাভবান হবে মস্কো। সম্মাননা প্রত্যাহারের ঘোষণার পরই পোল্যান্ডের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় পদক ফেরত পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের ইতিহাস কি হবে তা অন্য কোনো দেশের নেতা নির্ধারণ করতে পারেন না। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।